টিপিক্যাল সেল ডিভিশন বুঝতে গেলে আমাদের মাইটোসিসটাকেই ভালো করে আগে বুঝতে হবে, কারণ এরই বিভিন্ন মডিফিকেশনই মিওসিসে পাওয়া যায়। তো প্রথমে আমরা মাইটোসিস ডিসকাস করি। চলো, ধরো প্রথমে একটা সেল ইন্টারফেজে রয়েছে বিশ্রাম অবস্থায়, তো সেইটার অ্যাপিয়ারেন্স রাফলি কিরকম হবে? নর্মালি বিশ্রাম অবস্থায় আছে, সে এখনো ডিভিশনে ঢোকেইনি। তার ধরো এটা, এবং নিউক্লিয়াসের ভেতরে we found that chromatin materials is dispersely oriented. You can't count the number of chromosomes from this interphase cell. It's a cell in the resting phase. And from this diagram, we will start the discussion of mitosis, means how the cell start its modification during the cell division. এর সাথে আমরা বাকি এই সেলটার তো সব অর্গানেলই আছে, মিন্স গলজি আছে, ইয়ার আছে, মাইটো আছে, সবই আছে, কিন্তু আঁকবো না। আর এই ক্ষেত্রে আমি মাইটোসিসটা বোঝানোর জন্য অ্যানিমাল সেলের হেল্প নেব, কারণ আঁকা সহজ। প্ল্যান্ট সেলটা একটু আঁকা কঠিন, আবার প্রত্যেকবার সেল ওয়াল আঁকো, ওই তার শেপ এটা একটু মেনটেন করতে হয়, কিন্তু অ্যানিমাল সেলটা বোঝানো সহজ, যদিও ডিফারেন্সটা আমি একটু পরে বলে দিই। তো আমি যেটা বলছিলাম, সমস্ত সেল অর্গানালিজ আছে, এটাতেও আছে, কিন্তু আমরা সবকটা আঁকবো না। সেল ডিভিশন বোঝাতে গেলে আমার দুটো জিনিসেরই লাগবে, এক তো নিউক্লিয়াস যেটা অলরেডি এঁকেছি, আর 2 নম্বর এই জায়গাটাতে সেন্ট্রোজোম এঁকে রাখো। আর সেন্ট্রোজোম কনসিস্ট অফ 2 সেন্ট্রিওলস। সেন্ট্রিওলস আর কিছুই না, ওই যে একটু আগে পড়েছিলাম সেই অ্যাক্সোনিমের বেসাল বডি সেন্ট্রিওল দিয়েই তৈরি হয়। তার মানে এটা টিউবিউলিন প্রোটিন, মাইক্রোটিউবিউলিন প্রোটিন দিয়েই তৈরি একটা অংশ। এটা কিন্তু কোনো সেই অর্থে সেলুলার কিছু মেটেরিয়াল নয়, শুধুই প্রোটিন দিয়ে বানানো একটা অংশ। আমরা এরপর সাকসেসিভ ভাবে ছবিগুলোতে এই দুটো জিনিসের চেঞ্জেস দেখব, হাউ দ্য সেন্ট্রিওল চেঞ্জেস ইটসেলফ এন্ড হাউ দ্য নিউক্লিয়ার কন্টেন্ট অফ দ্য সেল চেঞ্জেস। তো আমরা এইবার বলতে পারি মাইটোসিসের ফার্স্ট ছবিটা আঁকবো। চেষ্টা করো প্রথমের দিকে যে গোলগুলো আঁকবে সেগুলো সেম সাইজের আকার। ছবিটাতে যেহেতু নিউক্লিয়াসটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ, রিলেটিভলি নিউক্লিয়াসটাকে বড় আঁকো। বাস্তবে অনেক সেলেই হয়তো এত বড় সাইজের নিউক্লিয়াস থাকে না, কিন্তু এটাকে ছবির গুরুত্ব বোঝানোর জন্য নিউক্লিয়াসটাকে আমার একটু বড় আঁকা। ফার্স্টে আমরা যে ফেজটাকে দেব সেইটার নাম হলো প্রোফেজ অ্যাট ইটস আর্লি কন্ডিশন, আর এরপরেই এর আবার একটা লেট ফেজও আমরা আঁকবো। তো আমরা প্রোফেজের প্রথমে আঁকি আর্লি কন্ডিশনটা কিরকম হয়। এই জায়গাটাতে যেখানে এক বাটি ম্যাগি হয়ে রয়েছে, অ্যান্ড ইউ কান্ট কাউন্ট দ্য ট্রেড অফ ম্যাগি, এবার পারবে গুনতে। ফার্স্ট যেটা হয়, ক্রোমোজোমের ক্রোম্যাটিন ফাইবারগুলোর কনডেনসেশন হয়, ঘন হয়, ঠিক? তো প্রথমেই বিরাট ঘন হয়ে যায় না, কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে যায়, যাতে অলমোস্ট নাম্বারটা গোনা যায়। খুব বেশি নাম্বার নিয়ে আমি কাজ করব না, ধরে নিলাম আমরা 4টে থ্রেড নিয়ে এখানে কাজ করব। 1 নম্বর পরিবর্তন এখানে আসে। 2 নম্বর পরিবর্তন আসে, এই যে সেন্ট্রোজোমটা আমরা এঁকেছিলাম তার সেন্ট্রিওল গুলো একে অপরের থেকে দূরে যাওয়া শুরু করে। 2 centriole of a centrosome will start to move apart from each other and they will try to reach towards the opposite pole. এদের মাঝে এরকম একটা ডিস্টেন্স অ্যারো দেখাও যে এরা মুভ করছে, একে অপরের থেকে দূরে যাচ্ছে, এটাকে ইন্ডিকেট করো। দিস ইজ দ্য আর্লি প্রোফেজ and how the thing change during the late prophase. Now we will draw another diagram. Here at the late phase of the prophase, the nuclear membrane or nuclear envelope will start to degenerate. এখানে আর নিউক্লিয়ার মেমব্রেন থাকবে না, আর একটু পরে পুরো ভ্যানিশ হয়ে যাবে। তো আমরা এটা ডটেড লাইন দিয়ে দেখালাম, স্টার্ট হয়েছে ডিজেনারেট হওয়া। 2 নম্বর, এখানে যে ক্রোমাটিন ফাইবারগুলোর নাম্বার আমরা তাও গুনতে পারছি, এগুলো আরো কনডেন্স হয়। এবার দেখো একদম ছোট ছোট আছে, মানে আগের থেকেও এবার আরো ছোট হয়ে গেল, ঘন হয়ে গেল। এটা একটা পরিবর্তন হলো। লাস্ট পরিবর্তন, থার্ড পয়েন্ট, ছবিতে যা দেখছো সেটাই লিখবে, কিচ্ছু আলাদা না, যা ছবিতে দেখা যাচ্ছে সেটাই মুখস্থ করবে। লাস্ট পয়েন্ট হলো সেন্ট্রিওল গুলো অলমোস্ট 180 ডিগ্রি অপোজিট লোকেট করছে, and at the end of
what? Prophase. They also start to radiate out the spindle fiber or astral fiber. এইটাও বানানো শুরু করে দিয়েছে একদম এন্ডে। প্রোফেজ শেষ। প্রোফেজের মেইন কাজ কি জানো? ক্রোমোজোম কন্ডেনসেশন, এটা মেইন কাজ। এই জায়গাটা দেখো আর এই জায়গাটা দেখো, মেইন ডিফারেন্স ক্রোমোজোমেই এসছে, তার সাথে আরো দুটো তিনটে আদার ডিফারেন্সও আছে। প্রোফেজের পর আমরা আঁকবো মেটাফেজ। চলো আবার দুটো ছবি আঁকি। এই ওপরের গোলটা করে ফেলো বাইরে বাইরে, মোটামুটি রাফলি এক সাইজে এঁকো। দুটো সেল আঁকলাম। Now we will discuss about metaphase. This phase also can be again subdivided into early and late. Early তে সেন্ট্রিওল গুলো তো অপোজিটলি প্লেসড আছে, এই নিয়ে সমস্যা নেই। 2 নম্বর হলো তারা রেডিয়েট আউট করে দিয়েছে সম্পূর্ণ স্পিন্ডল ফাইবার গুলো। এখানে দেখো আমি কিছু ইনকমপ্লিট অ্যাস্ট্রাল ফাইবার এঁকেছি আর এই 4টে কমপ্লিট অ্যাস্ট্রাল ফাইবার এঁকেছি। এটার সম্বন্ধে আমি একটু পরে বলে দিচ্ছি, এটাও একটু গুরুত্বপূর্ণ জিনিস। বেশ, এখানে আসি। আর্লি স্টেজে এই নিউক্লিয়ার এনভেলপ তো কমপ্লিটলি ডিসলিউট হয়ে গেছে, এটা আর পাওয়া যাবে না। এবং তার সাথে সাথে অবশ্যই এই সেন্ট্রিওল গুলো অপোজিটলি প্লেসড, সেটাও দেখা যাচ্ছে। মাইক্রোটিউবিউল গুলো বা অ্যাস্ট্রাল ফাইবার গুলো কমপ্লিটলি ফর্ম হয়ে গেছে, সেটাও দেখা যাচ্ছে। কিন্তু আর্লিতে মেটাফেজের যেটা ক্যারেক্টারিস্টিক্স, সেটা কিন্তু শুরুতেই দেখা যায় না। প্রথমের দিকে কিরকম থাকে জানো ক্রোমোজোম গুলো? এই যে 4টে, অনেকটা ওই ছোট্ট শিশু যখন মাঠে, খোলা মাঠে ছাড়া পায়, সে কিন্তু এদিক ওদিক দৌড়ানো শুরু করে। এইটা ওরকম দুষ্টু শিশুর মতো। ও এতদিন একটা খাঁচার মধ্যে ছিল, এবার ছাড়া পেয়েছে, ও যে কোনো সে কোনো জায়গায় ছুটে গেছে। এর পরের কাজ কি হবে? ডিউরিং লেট মেটাফেজে এই সেন্ট্রিওলের এই স্পিন্ডল ফাইবার গুলো ওই দুষ্টু ছেলেগুলোকে এক লাইনে নিয়ে আসবে। তো how they will look like? Here they will be found exactly at the equator of the cell. So this is the characteristic feature of metaphase. Whenever you diagnose any cell under microscope and you find that all the chromosomes are situated along the equator of the cell serially one after another, definitely it's a metaphase of any dividing cell. কারণ ইন্টারফেজ সেলে কখনোই নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোম গোনা যায় না। একটা অনেক ক্রোমোজোম আছে এমন সেলেও ক্রোমোজোম যে আলাদা আলাদা সেটা বোঝা যাবে। ধরো এর মধ্যে 50টা ক্রোমোজোম আছে, তুমি হয়তো একদম রেডিলি 50টা গুনতে পারবে না, সময় লাগবে, বিভিন্ন অ্যাঙ্গেলের ভিউ লাগবে, একদিক থেকেই তো গোনা সম্ভব না। ধরো আমি এখানে 4টে পেন রেখেছি বা 3টে পেন, তো এই 3টে পেন এদিক থেকে লাগছে তোমার 3টে, কিন্তু আমি যদি তোমার চোখের সামনে এটাকে লিনিয়ারি প্লেস করে দিই, তাহলে তো অ্যাপারেন্টলি একটা মনে হচ্ছে, তুমি এখানে একটা ক্রোমোজোম দেখছো, কিন্তু আসলে একটার পেছনে 3টে আছে। তো অনেক সময় বিভিন্ন অ্যাঙ্গেলের ভিউ লাগে, তা না হলে এক্স্যাক্টলি বলা যায় না। কিন্তু এইটুকু তুমি বুঝতে পারবে যে ক্রোমোজোম গুলোকে পৃথক পৃথকভাবে বোঝা যাচ্ছে। উই ক্যান কাউন্ট দেয়ার নাম্বার, যেটা এইখানে সম্ভব নয়। দেখো কি করেছে, দুষ্টু ছেলেগুলোকে সব এক লাইনে নিয়ে এসছে। এই কাজটাও কিন্তু দড়ি দিয়ে টেনে এই স্পিন্ডল ফাইবার গুলোই করে। নাও দিস সেল ইজ রেডি ফর অ্যানাফেজ। তবে তার আগে, অ্যানাফেজে যাওয়ার আগে এই মাইক্রোটিউবিউল নিয়ে আমি অ্যাডিশনালি কিছু কথা বলতে চাই। মাইক্রোটিউবিউল জেনারেলি 3 রকমের হয়, যেটা খুব খুব জানা জরুরি। তো আমি একটা রাফে ছবি আঁকি, তোমরাও চাইলে আঁকতে পারো। ধরো এটা একটা সেল, আমি এই মাইটোসিসের কোনো ছবি আঁকছি না। কি কি রকমের মাইক্রোটিউবিউল বা অ্যাস্ট্রাল ফাইবার হয় সেটা জানো। এক ধরনের অ্যাস্ট্রাল ফাইবার আমরা দেখছি গোটা আছে, একদম সলিড, এবং যারা ক্রোমোজোমকে আটকায়, যেরকমটা আমরা এই ছবিটাতে দেখতে পাচ্ছি। এক ধরনের অ্যাস্ট্রাল ফাইবার থাকে যারা কিছু দূর তৈরি হয়েছে, জয়েন্ট লাগেনি, কাছাকাছি এসছে, নিজেরাও জয়েন্ট লাগেনি, আবার কোনো ক্রোমোজোমকেও টাচ করেনি,
ভালো করে বোঝো ব্যাপারটা, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। বড় হয়েছে, যথেষ্টই বড় হয়েছে এই প্রোটিনের তন্তুগুলো বা ফাইবার গুলো, কিন্তু তারা একে অপরকেও টাচ করেনি, আবার এরকম কোনো ক্রোমোজোমকেও ধরেনি। এটা একটা টাইপ। আর একটা খুব ছোট্ট পাতলা সরু সরু কিছু ইনকমপ্লিট থ্রেডস থাকে, যেগুলো এই সেন্ট্রিওলের চারপাশেই অল্প অল্প ইনকমপ্লিট ভাবে ওরিয়েন্টেড থাকে, যেটা আমি গ্রিন পেন দিয়ে আঁকার চেষ্টা করছি, আশা করি সবার চোখে পড়বে। গ্রিন কালার তো আবার ভালো দেখা যায় না। এগুলো কিন্তু খুবই ছোট সাইজের থাকে, অল্প জায়গায় এরা সীমাবদ্ধ থাকে। মূলত কোন জায়গা থেকে রেডিয়েট আউট হয়? যেখানে সেন্ট্রিওলটা থাকে। 3 রকমের আলাদা আলাদা মাইক্রোফাইব্রিল এঁকেছি আমি, সবকটার নাম বলি। দিস ইজ নাম্বার 1, দেখো কাইনেটোকোর মাইক্রোটিউবিউল। নাম্বার 1 কাইনেটোকোর মাইক্রোটিউবিউল। কাইনেটোকোর কাকে বলে জানো? কোনো ক্রোমোজোম, ধরো এটা ক্রোমোজোম, এবার এই ক্রোমোজোমের এই সাইড দিয়ে একটা দড়ি লাগবে, এই সাইডে গিয়েও একটা দড়ি লাগবে, লাগে কোথায়? সেন্ট্রোমিয়ার রিজিয়নে। কিন্তু এই সেন্ট্রোমিয়ার এই দড়িটা ডাইরেক্ট ক্রোমোজোমকে টাচ করে না, টানতে গেলে ক্রোমোজোম বা ডিএনএ ছিঁড়ে যেতে পারে। এর পাশে একটা অ্যাডিশনাল প্রোটিন থাকে, যে প্রোটিনটার নাম কাইনেটোকোর। এই প্রোটিনটার গায়ে গিয়ে এই যে অ্যাস্ট্রাল ফাইবারটা সেটা ধরে। প্রোটিনের কাজ হলো ক্রোমোজোমটাকে আটকে রাখা, আর এই কাইনেটোকোরের গায়ে গিয়ে লাগে হলো স্পিন্ডল ফাইবারটা। তো দিস রেড ডট ইজ কাইনেটোকোর, এটা পয়েন্ট আউট করে রাখো, পাশেই আর একটা রাফে কিছু এঁকে। এর জন্য এই 1 নম্বরটা যেটা আমি পয়েন্ট আউট করেছি, অ্যাজ ইট ট্রাই টু হোল্ড দ্য কাইনেটোকোর অফ দ্য ক্রোমোজোম, দিস ইজ নন অ্যাজ কাইনেটোকোর মাইক্রোটিউবিউল। ঠিক করে নাও। 2 নম্বরেরটা হলো পোলার মাইক্রোটিউবিউল, আর 3 নম্বরেরটা হলো অ্যাস্ট্রাল মাইক্রোটিউবিউল। সো স্পিন্ডল ফাইবার বলো বা স্পিন্ডল ফাইবার টেকনিক্যালি এই 1 নম্বরেরটাকে বলে, যেটা কাইনেটোকোর মাইক্রোটিউবিউল, কারণ এটা কমপ্লিট হয়। চলো এবার অ্যানাফেজের ছবি আঁকি। আচ্ছা, অ্যানাফেজের ছবিতে আমরা একটু চেষ্টা করি তো এই সেলটাকে একটু ডিমের মতো আঁকতে। সেলটাকে একটু চ্যাপ্টা করো, সেলগুলো এবার রেডিলি ডিভাইড করে যাবে। আচ্ছা, আর্লির তলায় আর্লি আঁকলাম, লেটের তলায় লেটই আঁকলাম। এই ফেজটার নাম কি? এটা হলো গিয়ে অ্যানাফেজ, দ্য স্মলেস্ট ফেজ অফ ক্যারিওকাইনেসিস। লার্জেস্ট হলো প্রোফেজ। এটাও কিন্তু প্রশ্ন আসে নিটে। প্রোফেজ হলো লার্জেস্ট সাবফেজ আন্ডার ক্যারিওকাইনেসিস, অ্যানাফেজ হলো স্মলেস্ট ফেজ আন্ডার ক্যারিওকাইনেসিস, সবচেয়ে কম সময় লাগে। অ্যানাফেজে কি হয় দেখো, মেটাফেজে ক্রোমোজোমগুলো সব এক লিনিয়ারি ওরিয়েন্টেড আছে, ঠিক? অ্যানাফেজে প্রথম তোমরা ছবিতে যেটা করবে সেটা হলো আগে সেন্ট্রিওলটা আঁকো, এরকম ডট দাও, সেন্ট্রিওলটা আঁকো, এরকম ডট দাও। তারপরে আগে 4টে অ্যাস্ট্রাল ফাইবার এঁকে নাও, ফাইবার রাদার, কিন্তু মাঝখান অব্দি এনো না। এবার আমরা একটু ছোট স্পিন্ডল ফাইবার আঁকলাম। আর্লি অ্যানাফেজে কি আমরা দেখাবো, যে ক্রোম্যাটিড গুলো সেপারেট হচ্ছে, কার? ক্রোমোজোমের। একটা ক্রোমোজোম কি দিয়ে তৈরি? ধরো এটা ক্রোমোজোম, রাইট? একটা ক্রোমোজোমের দুটো আর্ম থাকে, এটা দূরে রাখি না হলে মিসকনসেপশন হবে। ইমাজিন দিস আর টু আর্ম অফ এ ক্রোমোজোম and they almost remain likewise. Whenever we will pull them or try to separate them, they will separate from each other by these means. তো ব্যাপারটা এরকম হয় না, এই স্ট্রেট লাইনে তো আমি বোঝাতে পারবো না। ব্যাপারটা কিরকম হয়, ধরো আমার এই দুটো পাম ধরে নাও, দুটো ক্রোম্যাটিড, ঠিক আছে? দুটো ক্রোম্যাটিড। এইবার তুমি এই সাইডের থেকে এই রকম জায়গায় রাফলি একটা ক্রোম্যাটিড বা একটা দড়ি লাগাও, আবার এই সাইড থেকেও আমার হাতের এই জায়গাটাতে একটা দড়ি লাগাও, দুপাশে টানো। ভাঁজটা কিরকম হবে? এই জায়গায় এরকম ভাবে ভাঁজ খাবে না, হাতটা ভিয়ের মতো সরতে থাকবে না, বেন্ড হবে কিনা? যদি তোমাদের সন্দেহ লাগে, বাড়িতে গিয়ে একটা এক্সপেরিমেন্ট করো, এরকম সাইজের দুটো সুতো নিও বা উল থ্রেড, একটা সিঙ্গেল উলের থ্রেড নেবে, আর সেই উলটাকে পেটে নর্মাল সাদা সুতো বাঁধবে, যে সুতো দিয়ে সেলাই করে, বড়, সেটা মাঝখানে গায়ে গায়ে লাগাও, এই মাঝখানে রাখো। বাড়িতে ঠিক এই কাজটা করবে। এইবার ওই সাদা সুতো কালো সুতো যে দিয়েই ওর পেটে বেঁধেছো, এবার সেইটাকে টান, তুমি দেখবে এক্স্যাক্টলি ভিয়ের মতো সরবে, কারণ মাঝখানে টান পড়ছে তো ঠিক এইরকম ভাবে ভি শেপে সরবে, ঠিক এইরকম ভাবে এও সরে। এই ক্রোমোজোম গুলোর অ্যাপিয়ারেন্স কিরকম থাকে জানো তো? যদি এটা মেটাসেন্ট্রিক হয় তো
তো রাফলি ইনভার্টেড ভি এর মতো লাগবে। আমরা যখন বুঝছি প্রথমে মেটাসেন্ট্রিক ধরেই চলি। মেটাসেন্ট্রিক মানে সেন্ট্রোমিয়ার আর প্লেস নিয়ার দ্য সেন্টার অফ দ্য ক্রোমোজোম। তো একটা মেটাসেন্ট্রিক ক্রোমোজোম যদি থাকে সেগুলো এরকম অ্যাপিয়ার করবে at the beginning of the anaphase. আর এটারই শেষে কি হবে? They will almost reach the pole. সাউথ পোল নর্থ পোলের মতো এরও তো পোল আছে, এই পোলটাতে অলমোস্ট এগুলো রিচ করে গেছে। অ্যাস্ট্রাল ফাইবারও এই সময়টাতে অলমোস্ট ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, যদি থাকেও অল্প কয়েকটা দু চারটে শেষের দিকে লেগে থাকে, খুব ছোট ছোট দু একটা দেখিয়ে দাও তাহলেই we are done. This is late anaphase, and from this phase onward cell will start its cytokinesis process as well. As it is animal cell, it will try to divide themselves from their periphery. কিভাবে হয় এই ছবিতে দেখাচ্ছি না, পরের টেলোফেজে আছে। দিস ইজ অ্যানাফেজ কমপ্লিট। তাহলে সবচেয়ে লংগেস্ট ফেজ প্রোফেজ, সবচেয়ে শর্টেস্ট ফেজ, টাইম সবচেয়ে কম লাগে অ্যানাফেজ। ক্লিয়ার? এই জায়গাটাতে একটু ছোট করে এঁকে দিই, তোমরা ছোট করো না, তোমরা তার নিচে করো, একই রকম ভাবে দুটো ডিমের মতো সেল করো। আমি একটু ছোট করছি, তোমরা ছোট করো না। তোমরা আগের যে সেলগুলো এঁকেছো অ্যানাফেজের সময় তার সাথেই সাইজের মিল রাখার চেষ্টা করো, আরেকটু বেশি ডিম্বাকার করো, মানে ওভয়েডাল শেপ আনো, আরেকটু বেশি চ্যাপটা হয়ে গেছে কমলা লেবুর মতো বা ডিমের মতো এই সেলগুলো। নাও উই আর মুভিং উইথ টেলোফেজ। টেলোফেজ লাস্ট স্টেজ অফ ক্যারিওকাইনেসিস। কি হয় এখানে দেখো, অলরেডি এই ছবিটার দিকে তাকাও, দিস ইজ দ্য লেট অ্যানাফেজ। এই ছবিটা দিয়েই আমরা শুরু করি, চলো। সেন্ট্রিওল ডট সেন্ট্রিওল ডট, এই কাজটা করলাম। নাও উই উইল নট ড্র এনি স্পিন্ডল ফাইবার অর অ্যাস্ট্রাল থ্রেডস। এখানে ডাইরেক্টলি আমরা কি করব বলতো, রিঅ্যাপিয়ারেন্স অফ নিউক্লিয়ার মেমব্রেন এটাকে শো করব। প্রোফেজে যেরকম এই দেখো এই ছবিটাতে ডিসঅ্যাপিয়ারেন্স অফ নিউক্লিয়ার মেমব্রেন একটা পয়েন্ট ছিল, এখানে রিঅ্যাপিয়ারেন্স অফ নিউক্লিয়ার মেমব্রেন একটা পয়েন্ট হবে আর্লি টেলোফেজে। আর তার ভেতরে ডেফিনেটলি এখানে যে ক্রোম্যাটিডস গুলো ছিল সেগুলোই এঁকে দাও, 1 2 3 4। আমি আবারও বলছি, আমার জায়গা কম বলে একটু ছোট এঁকেছি, তোমরা কিন্তু ছোট করো না, এই ছবিটার সাথেই সাইজে মিল রাখো। পরের ছবি, পরের ছবিতে আবার তাই করো, সেন্ট্রিওল ডট সেন্ট্রিওল ডট। নাও দ্য নিউক্লিয়ার মেমব্রেন ইজ কমপ্লিটলি ফর্মড and this is a binucleated cell. This cell is now ready for, the cell is ready for next division, that is cytokinesis. এখানে গিয়ে কিন্তু ক্রোমোজোম গুলো আবার ছড়িয়ে যাবে, তার মানে এদেরও আর সংখ্যা কিন্তু গোনা যাবে না। এরকম পেঁচিয়ে দাও, ভিজি ভিজি পাকিয়ে দাও, ডান। অ্যানিমাল সেলে এই টেলোফেজ থেকে কিন্তু প্রমিনেন্টলি সেল ডিভিশনটা স্টার্ট হয়ে যায় এবং বোঝা শুরু হয়ে যায়। কিরকম ভাবে হয় জানো, এটা যদি তোমরা কমপ্লিট ছবি আঁকো, মানে স্টার্টিং ফ্রম ইন্টারফেস টু দ্য সাইটোকাইনেসিস, তাহলে তার অ্যাপিয়ারেন্সটা এখানেই দেখাবে। কিন্তু পরীক্ষায় যদি বলে যে রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ টেলোফেজ অ্যালং উইথ ডায়াগ্রাম, তখন না দেখালেও হবে। এই ছোট্ট চেঞ্জটা যেটা আমি এখানে দেখাবো, এর মোটামুটি ইকুয়েটার রিজিয়ানে জায়গাটা একটু মুছো, নচ লাইক অ্যাপিয়ারেন্স দাও, যেরকমটা তুমি ওই মায়ের বানানো আটা ময়দার নেচিটাকে দুভাগ করার সময় খেয়াল তো করেছো, তুমি কিরম ভাবে চাপ দিয়েছো, মাঝখানে চাপ দিয়েছো না, আটার বা ময়দার নেচিটা কিভাবে ডিভাইড করেছো, এইরকম ভাবে চাপ দিয়ে দুভাগে সরিয়েছো। ঠিক তাই, এই দিক থেকে একটা চাপ আসে, এদিক থেকে একটা চাপ আসে, এখানেও তাই হবে, এটা আরো ডিপার হবে। টেলোফেজ কিন্তু তখন চলছে এবং এর পরের ফেজই হলো সাইটোকাইনেসিস, যেখানে বলতে পারো ডিভিশনটা কমপ্লিট হয়ে যায়। This is a cell, it's their nuclear content, it's a centriole. As we have depicted the position of centriole everywhere, we must show the centriole in this diagram as well. And here is the nucleus once again. So these are the two daughter cell, newly formed daughter cell after cytokinesis.
আমি ফার্স্ট টু লাস্ট অ্যানিমাল সেল এঁকেছি। অ্যানিমাল সেলে যে পদ্ধতিতে এখানে আমরা সেলটাকে ডিভাইড করতে দেখলাম মূলত সাইটোপ্লাজমটাকে, সেটাকে বলা হয় ক্লিভেজ ফারো ডেভেলপমেন্ট। এইটাকে বলা হয় ক্লিভেজ ফারো। ক্লিভেজ ফারো কথাটাকে যদি পয়েন্টিং এ দেখাতে চাও তাহলে অবশ্যই এখানে পয়েন্টিং করো। সাইটোকাইনেসিসের এই জায়গাটা তো সেপারেট হয়ে গেছে, এই জায়গাটাতে পয়েন্টিং করে এখানে কথাটা লিখে দাও, ক্লিভেজ ফারো। বলি ডিফারেন্সিয়েট অ্যানিমাল সেল অ্যান্ড প্ল্যান্ট সেল ডিপেন্ডিং অন দ্য প্রসেস অফ মাইটোসিস। দুটো জায়গায় ডিফারেন্স আছে। এক, যেরকম এই অ্যানিমাল সেলগুলোতে অ্যাস্ট্রাল ফাইবার তৈরি হয়েছে ফ্রম সেন্ট্রিওল, উই অল নো দ্যাট প্ল্যান্ট সেলস ডিভাইড অফ সেন্ট্রিওল। তো একটা প্ল্যান্ট সেলে কিভাবে এটা ডিভাইড হবে? এটা প্ল্যান্ট সেলে সেন্ট্রিওল তো নেই। এটা যদি একটা প্ল্যান্ট সেল হয়, কন্টেন্ট রাফলি ডিভাইড হবে কি করে? প্ল্যান্ট সেলের ক্ষেত্রে এই ধরনের মাইটোসিসকে অ্যানাস্ট্রাল মাইটোসিস বলা হয়, অ্যানাস্ট্রাল মাইটোসিস। আর অ্যানিমেলের বলা হয় অ্যাম্ফিঅ্যাস্ট্রাল মাইটোসিস। মাইটোসিসের এটা দুটো টার্ম, ডিফাইন অ্যাম্ফিঅ্যাস্ট্রাল অ্যান্ড অ্যানাস্ট্রাল মাইটোসিস। অ্যানাস্ট্রাল মিন্স মিসিং অফ অ্যাস্ট্রাল ফাইবার that is being made from centriole. It is found in plant cell. এটা কি প্ল্যান্ট সেল? এই প্ল্যান্ট সেলের টেকনিকটাকে বলা হয় অ্যানাস্ট্রাল মাইটোসিস। এখানে অ্যাস্ট্রাল ফাইবার সেন্ট্রিওল থেকে হয় না। তাহলে এই থ্রেডটা কি তৈরি হয় না স্যার? ডেফিনেটলি হয়, ডেফিনেটলি হয়। ওদের ক্ষেত্রেও হয়, কিন্তু ওদের ক্ষেত্রে এটা সেন্ট্রিওল থেকে হয় না, সাইটোস্কেলিটাল প্রোটিন থেকে হয়। ব্র্যাকেটে কোথাও লিখে রাখো। তো এদের অরিজিন পয়েন্ট থাকবে, কিন্তু এরকম ওই সূর্যের মতো ওরকম ডট করে ফেলো না। ছোটবেলায় ছবিতে এরকম ভাবে সূর্য আঁকতাম, তুমি আঁকতে কিনা জানি না, আমি তো আঁকতাম। তোমার অফ করে দাও, কিছুক্ষণ বন্ধ রাখো। তো এদের ক্ষেত্রেও কিন্তু তৈরি হয় এগুলো, কিন্তু কিসের থেকে এই স্পিন্ডল ফাইবারটা তৈরি হয়? স্পিন্ডল ফাইবারই কিন্তু এটাও, কিন্তু একটু মডিফাইড। এটা কিসের থেকে তৈরি হয়? ব্র্যাকেটে লিখে রাখো, সাইটোস্কেলিটাল প্রোটিন। এই প্রোটিন কিন্তু অ্যানিমাল সেলেও থাকে, মূলত এক্টোপ্লাজমের দিকে থাকে, জাস্ট বিলো দ্য প্লাজমা মেমব্রেন। অ্যানিমাল সেলেও আছে। তো দিস ইজ মেড ফ্রম সাইটোস্কেলিটাল প্রোটিন। এটা একটা ভাইটাল ডিফারেন্স। সেকেন্ড ডিফারেন্স আছে এই জায়গাটাতে, তো প্রসেস অফ সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস অ্যানিমাল সেলে কিভাবে তৈরি হয় আমরা বললাম, ক্লিভেজ ফারো। কিন্তু এদের ক্ষেত্রে তৈরি হয় সেল প্লেট ফর্মেশনের মাধ্যমে। সেক্ষেত্রে ছবিটা কিরকম হবে? ইমাজিন ইটস আ প্ল্যান্ট সেল, and after telophase the plant cell is ready. Imagine this is their nuclear content. This cell is now ready for cytokinesis or division of cytoplasm. কিভাবে হবে? এর যেহেতু সেল ওয়ালটা অনেক রিজিড, এর ওরকম ভাগ করা যায় না ক্লিভেজ ফারো। তো ওর কি হয়, ওর ভেতর থেকে এরকম কিছু ফ্র্যাগমেন্টেড আইল্যান্ডস তৈরি হয়, ফার্স্ট ফ্র্যাগমোজোমস বলে। এইগুলো পরে সলিড হয়ে জয়েন্ট হয়ে এই জায়গা থেকে সেপারেট আউট, এটাকেই বলা হয় সেল প্লেট ফর্মেশন। এতে হেল্প করে ডিকটিওজোম, প্ল্যান্টের গলগি বডি। আরো কিছু থাকে, একাও পারে না, কিন্তু ও মেজর রোল প্লে করে। তো সাইটোকাইনেসিসে একটা ব্যাপক ডিফারেন্স আছে, এখানে ক্লিভেজ ফারো ফর্মেশন, এখানে সেল প্লেট ফর্মেশন। আর আরেকটা ব্যাপক ডিফারেন্স আছে, এদের ক্ষেত্রে অ্যানাস্ট্রাল মাইটোসিস হয়, মানে সেন্ট্রিওল মিসিং। ওদের যে স্পিন্ডল ফাইবার বা অ্যাস্ট্রাল ফাইবার তৈরি হয়, দ্যাট ফর্মস ফ্রম সাইটোস্কেলিটাল প্রোটিন। আরো কিছু পয়েন্ট পেলে বই থেকে পড়ে নিও, এই ডিফারেন্সটা খুব ভাইটাল। বলো বুঝলে কিনা? আর কিছুতে নেই। আমরা এই ছবিটাকে ক্যারি করে আঁকবো না, যদিও অনেক বইতে প্ল্যান্ট দিয়েও মাইটোসিস বোঝানো আছে, চাইলে দেখবে। তো আঁকা না অ্যানিমেলটা সহজ, অনেক ইজি। ফার্স্ট টু লাস্ট করবে। পেছনে যে নিট গ্যালারি আছে বইতে দেখো, সেখানেও মাইটোসিস অ্যাসোসিয়েটেড, সেল সাইকেল অ্যাসোসিয়েটেড টার্মস গুলো পড়ো। অনলি মিওসিস ইজ রিমেইনিং। মিওসিস সামনের দিন হয়ে যাবে, কোনো সমস্যা নেই।